আজকে কিছুক্ষণ আগেও আমি বাইরে বেরিয়েছিলাম, শাসক দলের দেখলাম একটা মিটিং হচ্ছে, তারা বলছে সরকার কথা রেখেছে, শাসক দল কথা রেখেছে, তারা বলেছিল দেশভাগের বলি মানুষকে নাগরিকত্ব দেবে, কিন্তু কি নাগরিকত্ব দিয়েছে বা তারা কি আইনে কি করেছিল এবং রুলসে কি করেছে সেটা যদি সঠিকভাবে ফলো করে বা আপনারাও যদি ফলো করেন তাহলে দেখবেন এই নাগরিকত্ব আইনে দেশভাগের বলি বহু মানুষ তারা কিন্তু নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এবং একটা অরাজকতা সৃষ্টি হবে। শুধু যে নমশূদ্র বা মতুয়া এরাই যে ভুক্তভোগী হবে তা নয়, দেশভাগের বলি যে সকল মানুষ, সে অন্য কমিউনিটির হতে পারে, প্রত্যেকেই কিন্তু এই নাগরিকত্ব আইনের জন্য তারাও কিন্তু সমানভাবে ভুগবে। দেশভাগের বলি যে মানুষ যারা এই অবিভক্ত ভারতের অধিবাসী ছিল, যার পূর্বপুরুষ, তারা এই নাগরিকত্ব আইন অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন করে তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। কারণ এই আইনটা যেটা সংবিধানের বিভিন্ন মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করে করা হয়েছে, এটা যদি বাতিল হয়ে যায় তাহলে যেমন সমস্যা, তেমনি এই নাগরিকত্ব আইনের যে সকল শর্ত পূরণ করতে হবে সেখানটায় কোনো একটা জায়গায় যদি কেউ ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল করে যদি কেউ কিছু করে থাকে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং কমিটির কাছে গিয়ে যদি সেটা প্রমাণিত হয় যে এ ভুল তথ্য প্রদান করেছে, তাহলে তারও কিন্তু শাস্তি ভোগ করতে হবে। নমস্কার। আজ অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম। দেশভাগের বলি যে উদ্বাস্তু মানুষ, তাদের সামনে আজ এক মহাসংকটের দিন। দীর্ঘ 4.5 বছর আগে ভারতের সংসদে পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন 2019। অনেক আশা নিয়ে বসেছিল দেশভাগের বলি যে মানুষ, বিশেষ করে দেশের মাটিকে শেষের প্রণাম জানিয়ে যারা এসেছিল। সুদীর্ঘ কাল ধরে তারা এই উৎকণ্ঠা নিয়ে বেঁচে আছে এই ভারত ভূমে। এই যে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন এবং সম্প্রতি অর্থাৎ গতকাল সেই আইনের যে রুলস অর্থাৎ বাংলায় যেটাকে বলে বিধি, সেটাও ভারত সরকার নোটিফিকেশন জারির মাধ্যমে এই নাগরিকত্ব আইনটা চালু করেছে এই ভারতে। সেই নাগরিকত্ব আইন এবং আইনের যে বিধি অর্থাৎ রুলস, তাতে কি আছে বিশেষ করে সাধারণ মানুষ সে সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়। আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্যই আপনাদের সামনে আসা। যাই হোক, 2003 সালে তৎকালীন বাজপেয়ী সরকার যে নাগরিকত্ব আইন সংশোধনী আইন পাশ করেছিল, সেই নাগরিকত্ব আইনের সংশোধনী আইনে একটা ধারা তারা যোগ করেছিল 21B-তে, যেখানটায় ইললিগ্যাল মাইগ্রেন্ট বলে একটা কথা তারা ঢুকিয়েছিল। সেই ইললিগ্যাল মাইগ্রেন্ট শব্দটা সেখানে ঢুকানোয় নাগরিকত্ব নিয়ে প্রচলিত যে আইন এদেশে ছিল সেই বিষয়টা বিশাল জটিল আকার ধারণ করে। 2019 সালে বর্তমান যে শাসক দল আছে তারা এই নাগরিকত্ব সংশোধনী আইনটা পাশ করে। তবে এ বিষয়ে বলে রাখা ভালো, 2016 সালে তারা প্রথম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা সংসদে আনার চেষ্টা করে এবং লোকসভায় তারা পাশও করেছিল সে বিলটা, কিন্তু দুর্ভাগ্যবশত রাজ্যসভায় সেটা আর পাশ হয়নি। নতুন করে তাদের 2019 সালে আবার সেটা সংসদে পেশ করতে সেই বিলটা বাধ্য হয়। তা সেই যে বিল, সেই বিলটা এই ভারতের সংসদে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে তাদের কাছে ওই বিলটা পাঠানো হয়েছিল। সেই জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ভারতের তৎকালীন দুজন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর সুভাষ কাশ্যপ
এবং ডক্টর বিশ্বনাথন এনাদের কাছে পাঠান যে ভারতীয় সংবিধানকে এই বিল উল্লঙ্ঘন করছে কিনা। ডক্টর সুভাষ কাশ্যপ এবং ডক্টর বিশ্বনাথন তারা জানান ভারতীয় সংবিধানের 14 ধারা, ভারতীয় সংবিধানের 15 ধারা, ভারতীয় সংবিধানের 21 ধারা এবং ভারতীয় সংবিধানের 25 ধারা, এই যে চারটে ধারার উল্লেখ করলাম মৌলিক অধিকার, এই চারটে মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করছে এই বিল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতীয় সংবিধানের যে 14 ধারা তাতে লেখা আছে আইনের চোখে সবাই সমান। ভারতীয় সংবিধানের যে 15 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 15, সেখানটায় লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে ভারতের কারো প্রতি রাষ্ট্র কখনো বৈষম্যমূলক কোনো আচরণ বা বৈষম্যমূলক কিছু করতে পারবে না। এবং ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ 21 জীবন ও জীবিকার অধিকারকে সুরক্ষিত করেছে এবং ভারতীয় সংবিধানের যে 25 ধারা সেখানটায় বলা আছে যে ভারতের যে কোনো নাগরিক তার বিবেক অনুযায়ী সে তার ইচ্ছা অনুযায়ী সে তার ধর্মাচরণ করতে পারে। তাই এই যে সিএবি 2016 যেটা ছিল, যেটা ইনট্যাক্ট প্রায় 2019 সালে পাশ হয়েছে ভারতের সংসদে, দুজন সংবিধান বিশেষজ্ঞের এই যে চেতাবনী অর্থাৎ এই যে তারা বলেছিলেন যে এটা ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করছে, তা সত্ত্বেও বর্তমান শাসক দল ভারতীয় সংসদে সেই আইনটা পাশ করে। সেই আইনে কি লেখা ছিল সেটা আগে আসি, তারপরে আসবো যে সেই আইনের যে রুলস তাতে কি বলা হয়েছে। দেখুন 2019 সালের যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিলটা যখন সংসদে পাশ হয় সেটা হচ্ছে আইনে পরিণত হয়, সেটাই হচ্ছে আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাই এই অ্যাক্টে কি লেখা ছিল? সেই অ্যাক্টে লেখা ছিল যে শর্ত সাপেক্ষে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই যে তিনটে দেশ, এই তিনটে দেশের 6টা ধর্মের লোক খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখ এরা যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে বা ভারতে এসে থাকে এবং তারা যদি ভারত সরকারের 1920 সালের পাসপোর্ট আইন এবং ভারত সরকারের 1946 সালের বৈদেশিক আইন অথবা ভারত সরকারের কোনো রুলস, কোনো অর্ডার বা কোনো নোটিফিকেশন তাতে যদি ছাড় পেয়ে থাকে তাহলে তারা ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবে না। কেন এই কথাটা তাদের এই আইনের শুরুতে লিখতে হলো? আমি শুরুতেই সেটা বলেছি যে 2003 সালে তৎকালীন বাজপেয়ী সরকার এই যে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন 2003 যেটা, তাতে যে ইলিগাল মাইগ্রেন্ট শব্দটা ঢুকিয়েছিল, কারা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট? বলা হয়েছিল যারা কোনো বৈধ নথিপত্র ছাড়া এই ভারতে প্রবেশ করেছে, অর্থাৎ পাসপোর্ট বা ওই ধরনের কোনো বৈধ নথি ছাড়া যারা এই দেশে প্রবেশ করেছে তারা ইলিগাল মাইগ্রেন্ট। তাছাড়া যারা পাসপোর্ট নিয়ে এসেও তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা থেকে গেছে, তারা ইলিগাল মাইগ্রেন্ট। সেদিক থেকে দেখতে গেলে দেশভাগের বলি সিংহভাগ মানুষ তারা হচ্ছে এই ইলিগাল মাইগ্রেন্ট। সুতরাং শাসক দল যে বারবার বলছে যে আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ তারা যদি এই ভারতে এসে থাকে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। তা দেখুন ভারতের যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনে যে ইলিগাল মাইগ্রেন্ট শব্দটা ঢোকানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেশভাগের যে বলি যে মানুষগুলো তারা সকলেই ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে পরিগণিত হয়ে গেছিল। সুতরাং সেটা যদি হটানো না যায় তাহলে তারা কখনোই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। কারণ ভারতীয় নাগরিকত্ব আইনে
এবং ভারতীয় সংবিধানেও লেখা আছে যে ইল্লিগ্যাল মাইগ্রেন্ট কখনো ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। ভারতীয় সংবিধানের 11 ধারায় ভারতের যে সংসদ, সেই সংসদকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া আছে যে তারা ইচ্ছে করলে যে কোনো ব্যক্তিকে বা যে কোনো জনগোষ্ঠীকে তারা নাগরিকত্ব দিতে পারে। তা এই যে নাগরিকত্ব আইন 2019 সিএএ 2019, এখানটা বলা হলো এই 3টে দেশের এই 6টা ধর্মের লোক তারা যদি এই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসে থাকে এবং তারা যদি ভারত সরকারের কোনো নোটিফিকেশন, কোনো অর্ডার, কোনো রুলসের ছাড় পেয়ে থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে দেশভাগের বলি মানুষ, এরা কোথায় ছাড় পেয়েছে? হ্যাঁ, এদের জন্য ভারত সরকার 2015 সালের 7ই সেপ্টেম্বর 2টো নোটিফিকেশন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক ভারত সরকারের। সেই 2টো নোটিফিকেশন হচ্ছে 685 জিএসআর 685E এবং আরেকটা হচ্ছে জিএসআর 686E। সেখানটায় একটা হচ্ছে ভারতীয় যে পাসপোর্ট আইন, তাতে ছাড় দেওয়া হয়েছিল এই দেশভাগের বলি মানুষকে, এবং আরেকটা হচ্ছে ভারতের বৈদেশিক আইন, তাতে ছাড় দেওয়া হয়েছিল। কি বলেছিল সেখানটায় বলা ছিল এই যে 3টে দেশ আমি আগেই উল্লেখ করেছি, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এখানকার এই 6টা ধর্মের লোক তারা যদি ধর্মীয় অত্যাচারের কারণে অথবা ধর্মীয় অত্যাচারের ভয়ে এই ভারতে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসে থাকে, তাহলে তারা এই পাসপোর্ট আইনে ছাড় পাবে এবং ফরেনার্স অ্যাক্টে ছাড় পাবে, অর্থাৎ ওই ইল্লিগাল মাইগ্রেন্ট হওয়া থেকে মুক্তি পাবে। সেই কারণে ভারত সরকার এই 2019 সালের যে নাগরিকত্ব আইন, তার প্রথম যে কলামটা, সেখানটায় কিন্তু এটা লিখেছেন। কিন্তু প্রথমেই তারা লিখে দিয়েছেন যে শর্ত সাপেক্ষে। তাহলে এখানটায় শর্তটা কি? প্রথম কথা, তাকে ওই যে 3টে দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টে দেশের যে কোনো একটা দেশের অধিবাসী তাকে হতে হবে। 2 নম্বর শর্ত, তাকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই ভারতে আসতে হবে, তার প্রমাণ তাকে দিতে হবে। 3 নম্বর শর্ত, সে যে ওই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এই যে 6টা ধর্ম, সেই 6টা ধর্মের যে কোনো একটা ধর্মাবলম্বী তাকে হতে হবে। চতুর্থ শর্ত, যে সে যে ওই দেশ থেকে এই যে ধর্মীয় অত্যাচারের কারণে অথবা ধর্মীয় অত্যাচারের ভয়ে তারা এই দেশে এসেছে, তার প্রমাণ তাকে দিতে হবে। 2019 সালের আগে থেকেই আমরা বারবার করে বলছিলাম যে দেখুন, নাগরিকত্ব আইন যেটা এই যে পাশ হলো, সেই নাগরিকত্ব আইনে যে শর্তগুলো লেখা আছে, সেই শর্তগুলো কিন্তু এই দেশভাগের বলি মানুষকে কিন্তু প্রুভ করতে হবে। সেটা যদি প্রুভ করতে না পারে, তাহলে এরা কিন্তু কখনোই নাগরিকত্ব পাবে না। কিন্তু একটা রাজনৈতিক দল তারা বারবার করে বলছিল যে না, কোনো শর্ত পূরণ করতে হবে না, কাগজপত্র কিচ্ছু লাগবে না। আমি শুধু ইদানিং নয়, বহুদিন আগে থেকেই একটা কথা বারবার করে বলছি, দেখুন, আইনে যদি লেখা থাকে কোনো জিনিস, তাহলে রুলস দিয়ে সেটা কখনো খণ্ডানো যায় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বিভিন্ন জায়গায় বলি যে ধর্ষণের কারণে যদি শাস্তি হয় তার ফাঁসি হয়, নয় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়, এরকম কিছু একটা হয়। তা যদি ধর্ষণের কারণে এরকম ফাঁসির ব্যবস্থা থাকে, রুলস দিয়ে কখনো ওই ফাঁসিটাকে এড়ানো যায় না বা ওই যাবজ্জীবন কারাবাসটাকে এড়ানো যায় না। সেই ফাঁসিটা কি করে কার্যকর হবে বা সেই কারাবাসটা কি করে কার্যকর হবে, সেটা ঠিক করে হচ্ছে রুলস। অর্থাৎ আইনকে কখনোই সে কিন্তু রুলস কিন্তু এরকমভাবে করতে পারে না। রুলসের আইনে যেটা আছে সেটা কিন্তু ওই রুলস কিভাবে ওই আইনটা প্রয়োগ হবে সেটাই শুধুমাত্র ঠিক করে। গতকাল এই ভারত সরকার নোটিফিকেশন জারির মাধ্যমে সেই রুলস যেটা প্রকাশ করেছে, তাতে আমরা কিন্তু সেই একই কথার প্রতিধ্বনি আমরা দেখতে পেয়েছি। এবার দেখুন, এই যে আইন, সেই আইনে কি বলা হয়েছিল,
সেটা আরও আরও একটু পরে মানে বলে যাই এখানটায়। সেই আইনের যে 6B ধারা, কারণ ভারতীয় যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের 6B, 6 এটা ছিল হচ্ছে অসমের ক্ষেত্রে, যে অসম অ্যাকর্ড অনুযায়ী 1986 সালে যে নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল, সেই 6A-তে অসমবাসীদের জন্য সেখানটা কিন্তু নিঃশর্তে নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা অনেকের ছিল, অনেক আধিকারিকও সে বিষয়ে বলেছে যে নিঃশর্ত বলে কিছু হয় নাকি। হ্যাঁ, সরাসরি নাগরিকত্ব দেওয়া যায়, সে বিষয়ে আমি পরে আসছি। এবার কি লেখা ছিল সেখানটায়, তার 6B ধারায় 6B1 তাতে লেখা ছিল যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অথবা তার অধীনস্থ কোনো সংস্থা তাদের দ্বারা তারা এই আইনের যে শর্ত অর্থাৎ কন্ডিশন, এই আইনের যে বিধিনিষেধ অর্থাৎ রেস্ট্রিকশন এবং আইনের যে পদ্ধতি অর্থাৎ ম্যানার্স, এই শর্ত বিধিনিষেধ এবং এই পদ্ধতি অনুযায়ী একটা আবেদনপত্র তৈরি করবে এবং সেই ফরম্যাটে এদেরকে আবেদন করতে হবে। গতকাল যে রুলস প্রকাশিত হয়েছে তাতেও আমরা সেটা দেখেছি, এই আইনের যে সকল শর্তগুলো আছে সেই শর্তগুলো সেইখানটায় লিপিবদ্ধ করা হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস সেখানটায় লেখা হয়নি, তবে লেখা মানে কই ডকুমেন্টস লাগবে সেগুলোর একটা লিস্ট দিয়েছে, কিন্তু একটা জিনিস সেখানটায় তারা লেখেনি, সেটা যখন দেখবেন, যখন আবেদন করতে হবে বা যখন সেই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আপনাদেরকে ডাকবে, তখন আপনাদের সেই প্রমাণটাও দিতে হবে যে কোনটা, যে ধর্মীয় অত্যাচারের কারণে অর্থাৎ যে কারণে ছাড় পেল দেশভাগের বলি মানুষগুলো, সেই ধর্মীয় অত্যাচারের কারণে তারা যে দেশ ছেড়েছে সেই প্রমাণটাও তাদের কাছে জমা দিতে হবে। এবার এখানটায় বলা আছে যে যে সকল শর্ত বিধিনিষেধ এবং পদ্ধতি রয়েছে এই নাগরিকত্ব আইন এবং ভারতের সংবিধানে যা লেখা আছে সেই অনুযায়ী এই যে অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট তৈরি করা হলো এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খ পূরণ করে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস দিয়ে তারা কেউ যদি আবেদন করে তাহলে তাদেরকে রেজিস্ট্রেশন অথবা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এ প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দেখুন, ভারত যখন স্বাধীন হয় এবং স্বাধীনতার পর যখন এই সংবিধান গৃহীত হয়, সেই সময় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সেই সময়কার ভারতের নাগরিক, সেই বিষয়ে ভারতীয় সংবিধানে কিন্তু লিপিবদ্ধ করে গেছিলেন। ভারতীয় সংবিধানের 5 থেকে 11তম যে অনুচ্ছেদ, সেখানটায় এই নাগরিকত্ব সম্পর্কে লেখা আছে যে কারা কারা নাগরিক ভারতের নাগরিক সেই সময়। কিন্তু ওই নাগরিকত্ব যে চ্যাপ্টারটা রয়েছে তার যে শেষ যে অনুচ্ছেদটা, সেখানটায় ভারতীয় সংসদকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছিল যে তারা এরপরে কারা নাগরিকত্ব পাবে বা কাদের নাগরিকত্ব বাতিল হবে সেই সম্পর্কে সমস্ত আইন, নাগরিকত্ব আইন তৈরি করবে হচ্ছে এই সংসদ। 1955 সালে ভারতের সংসদ প্রথম নাগরিকত্ব আইন তারা পাশ করে ভারতীয় সংসদে। সেখানটায় 5 রকম পদ্ধতিতে এই নাগরিকত্ব অর্জনের কথা বলা হয়েছিল। প্রথমত হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব। সেই জন্মসূত্রে নাগরিকত্বর বিষয়ে বলা হয়েছিল যে 1987 সালের 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে, সে যে কোন দেশের লোক তা দেখার দরকার নেই, যে কোনো দেশের লোক সে যদি 1987 সালের 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ভারতের নাগরিক। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগের দিন পর্যন্ত ভারতে যারা জন্মগ্রহণ করেছে তারা শুধু জন্মগ্রহণ করলেই ভারতের নাগরিকত্ব পাবে না, তাদের মা অথবা বাবার যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয় তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবে। 2004 সালের 3রা ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ভারতে যারা জন্মগ্রহণ করেছে তারা শুধু জন্মগ্রহণ করলেই ভারতের নাগরিক হবে না,
তাদের তাদের মা এবং বাবা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, তবে একজন হলেও হবে, অন্যজন যেন ইল্লিগ্যাল মাইগ্রেন্ট না হয়। অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই যেটা বলেছি, তারা পাসপোর্ট ছাড়া অথবা পাসপোর্ট ছাড়া যদি এসে থাকে সেই ইল্লিগ্যাল মাইগ্রেন্ট, অথবা পাসপোর্ট নিয়ে এসেও যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যদি থেকে যায় এই দেশে, তাহলে সেও ইল্লিগ্যাল মাইগ্রেন্ট। তার মানে দেখুন, এই যে 2003 সালের এই যে কালা কানুন, নাগরিকত্বের যে কালা কানুন তৎকালীন বাজপেয়ী সরকার করেছিলেন, সেই কালা কানুন এনেই হচ্ছে দেশভাগের বলি উদ্বাস্তু মানুষের নাগরিকত্বের গায়ে এই কালির ছিটে তারাই প্রথম দেয়। এবার দেখুন, এই সম্পর্কে আরও বলা হয়েছে যে, বললাম যে ভারত সরকারের দ্বারা যে ফরম্যাট, তারা এই সমস্ত শর্ত পূরণ করে যে ফরম্যাট তারা তৈরি করবে, সেইটা প্রমাণপত্র দিয়ে আবেদন করলে হচ্ছে এই নাগরিকত্ব পাবে রেজিস্ট্রেশন পদ্ধতিতে অথবা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে। এবার যেটা বলছিলাম যে জন্মসূত্রে নাগরিকত্ব গেলে একটা, আর একটা হচ্ছে বংশোদ্ভূতভাবে নাগরিকত্ব, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে রয়েছে তারা কিভাবে নাগরিকত্ব পাবে সেই সম্পর্কেও লেখা আছে যে তারা সেখানকার যে কনসুলেট সেখানটায় যদি আবেদন করে তাহলে তারা নাগরিকত্ব পায়। তৃতীয় হচ্ছে এই রেজিস্ট্রেশন পদ্ধতি। সেই রেজিস্ট্রেশন পদ্ধতিতে হচ্ছে যে কতগুলো শর্ত পূরণ করতে হয় তাদেরকে, সেটা আমি একটু পরেই আসি। রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে কি করে নাগরিকত্ব পায়, কারা কারা পায়, সেটা ডিটেলস আসছি। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ভারত যদি কোনো ভূখণ্ড, অন্য কোনো দেশের ভূখণ্ড অধিগ্রহণ করে, যেমন ওই 3 বিঘা করিডোর থেকে শুরু করে ছিটমহল যেগুলো কয়েক বছর আগে অধিগ্রহণ করেছিল ভারত সরকার, এরকম কোনো যদি ভূখণ্ড অধিগ্রহণ করে, তাহলে সেখানকার নাগরিকরাও হচ্ছে এই ভারতের নাগরিকত্ব পেতে পারে। এবার দেখুন, এই যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে বলার আগে, তার আগে আরও একটা বিষয় বলে রাখি যে এই নাগরিকত্ব আইনে 2019 সালের আইনে আর কি লেখা ছিল, কারণ এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আর লেখা ছিল, সেখানটায় লেখা ছিল যে এই যে নাগরিকত্ব আইন, এটা যখন এই আইন অনুযায়ী কেউ যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে তার বিরুদ্ধে যদি কোনো এই সংক্রান্ত কোনো কেস খামারি থেকে থাকে, তাহলে সেই কেস খামারিটা নিয়ে সেটা নিয়ে আর নাড়াচাড়া করা হবে না, ঠিক আছে, সেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আর সর্বশেষ যে ইয়েটা ছিল সেটা হচ্ছে, সর্বশেষ যে বিষয়টা ছিল যে সেখানটা বলা হয়েছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পার্সন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইট। অর্থাৎ এই নাগরিকত্বের জন্য আবেদন করলে পরে, কেন নাগরিকত্বের জন্য আবেদন কে করবে, নাগরিকত্ব যার নেই সেই করবে, তাকে কোনো রকম যে অধিকারগুলো আছে, তার যে নিজের অধিকারগুলো আছে, নাগরিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করা হবে না। এবার দেখুন, নাগরিকত্ব আইনে এইগুলো লেখা ছিল। আর সর্বশেষ একটা ওরা যোগ করে দিয়েছিল, সেটা হচ্ছে এই যে যারা আবেদন করবে রেজিস্ট্রেশন পদ্ধতিতে বা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে, তাকে আগে যে আইনে ছিল যে 7 বছর তাদেরকে এইখানটা কন্টিনিউ বসবাস করতে হতো, সর্বশেষ যে আইনটা করেছে তাতে বলছে যে অ্যাপ্লিকেশন করার আগে কন্টিনিউ তাকে 12 মাস অর্থাৎ 1 বছর তাকে ভারতে বসবাস করতে হবে, এবং তার আগে বিগত 8 বছরে আরও 5 বছর তাকে এই ভারতে থাকতে হবে। সুতরাং এই যে কন্টিনিউ 6 বছরের হিসাব তাকে দিতে হবে যে সে যে এখানে বসবাস করছে। তাহলে এই ছিল নাগরিকত্ব আইনে। এবার দেখুন, নাগরিকত্বের যে রুলস, সেটা বলার আগে এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে কারা কারা আবেদন করতে পারে এবং আর কি কি সংশ্লিষ্ট আইন রয়েছে এর সঙ্গে, সেটাকে একটু বলে রাখি, তারপরে আসি রুলসে। দেখুন, বলছে এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে হচ্ছে সরকার নির্দিষ্ট বিভিন্ন যে শর্ত এবং বিধিনিষেধ আছে, সেই অনুযায়ী নাগরিকেরা আবেদন করতে পারে। তবে হ্যাঁ, তারা যেন অনুপ্রবেশকারী না হয়। তাহলে দেখুন, এই যে নাগরিকত্ব আইনে অনুপ্রবেশকারী যে তকমা, সেটা থেকে রেহাই দেওয়ার জন্য যে সংস্থান রাখা হয়েছে এই নাগরিকত্ব আইনে,
তাতে শর্ত জুড়ে দিয়েই হচ্ছে সমস্ত গন্ডগোল করে দিয়েছে। এবার কারা কারা এরা এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেতে পারে? প্রথম 1 নম্বর হচ্ছে, এবং এই যে গতকাল যে রুলস বেরিয়েছে, যদি আপনাদের হাতে সেটা থেকে থাকে, আপনারা দেখবেন প্রথম দিকেই 7 রকম লোক এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব জন্য আবেদন করতে পারে। সেটা লেখা আছে, কি লেখা আছে? প্রথম কথা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত যিনি 6 বছর ধরে বসবাস করছেন। তাহলে আমি আগেই বলেছি 1 বছর হচ্ছে নাগরিকত্বের এই আবেদন করার ঠিক আগেই 1 বছর থাকতে হবে, আর তার আগে আরও 5 বছর, 8 বছরের মধ্যে 5 বছর অন্তত তাকে থাকতে হবে। তাহলে সেরকম যদি হয়, এই ধারাই হচ্ছে সবচেয়ে বেশি নাগরিকত্বের জন্য আবেদন করবে দেশভাগের বলে উদ্বাস্তু মানুষেরা। দ্বিতীয় নম্বর বলছে ভারতীয় বংশোদ্ভূত যিনি অবিভক্ত ভারতের মানুষ ছিলেন, অবিভক্ত ভারতের বাইরে বসবাস করেন। তাহলে ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অবিভক্ত ভারতের, অবিভক্ত ভারত বলতে কোনটা? বর্তমান যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত, এর বাইরে যারা থাকেন তারাও রেজিস্ট্রেশন পদ্ধতিতে আবেদন করতে পারেন। নাম্বার 3, এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে আমি 7 রকম বললাম, দেখুন ওই যে রুলস গতকাল বেরিয়েছে, এই 7 রকমের জন্য 7 ধরনের ফর্মের ব্যবস্থা করেছে ওইখানটায়, এবং কার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও লেখা আছে। তবে অধিকাংশেরই ডকুমেন্টস এক, শুধুমাত্র যারা বৈবাহিক সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাবে তাদের 2টো এক্সট্রা ডকুমেন্টস লাগছে। সেটা এক হচ্ছে তারা যে বিয়ে করেছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা লাগছে, এবং যাকে বিয়ে করছে সে যে ইন্ডিয়ান সিটিজেন তার ওই সিটিজেনশিপের প্রমাণটা লাগছে। 3 নম্বর, যিনি কোনো ভারতীয়কে বিয়ে করেছেন, অর্থাৎ এখনই আমি যেটা বললাম, তিনিও কিন্তু এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব জন্য আবেদন করতে পারেন। তবে তাকে 7 বছর, এই আবেদনের আগে 7 বছর তাকে বসবাস করতে হবে। 4, কোনো ভারতীয় নাগরিকের নাবালক সন্তান বা নাবালিকা সন্তান, ঠিক আছে। 5, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি যার পিতামাতা ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের নাম রেজিস্ট্রি করেছেন। হয়তো এমন লোক থাকতে পারে যার 18 বছর হয়ে গেছে, কিন্তু সে এদেশের নাগরিক নয়, কিন্তু তার মা এবং বাবা দুজনেই রেজিস্ট্রেশন পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এরকম কেউ যদি হয় তিনিও আবেদন করতে পারেন, তার জন্য আলাদা ফর্ম রয়েছে। 6, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি বা তার পিতামাতার কেউ আগে ভারতের নাগরিক ছিলেন এবং আবেদন করার আগে যিনি 1 বছর ভারতে বসবাস করছেন, তিনিও আবেদন করতে পারবেন এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে। আর 7 হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যিনি OCI অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে 5 বছরের জন্য তিনি রেজিস্ট্রি করেছেন, তিনি 1 বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তাহলে দেখুন বলছে যে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি তিনি যদি ওভারসিজ সিটিজেন হিসেবে তার নাম কোনো দেশের নাগরিক হিসেবে যদি 5 বছর হলো তিনি রেজিস্ট্রি করেছেন, তিনিও যদি চান ভারতের নাগরিকত্বের জন্য তিনিও আবেদন করতে পারবেন। তবে এইটা আগে আমাদের এখানটায় ছিল না, 2005 সালে এই আইনটা, নাগরিকত্ব আইন সংশোধন করে এটা ঢুকানো হয়, 7 ধারায় সেটা ঢুকানো হয়। এবার দেখুন এই যে বিষয়গুলো বললাম যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে কারা কারা আবেদন করতে পারে। আর একটা পদ্ধতি আছে, সেটাকে ইংরেজিতে বলে ন্যাচারালাইজেশন পদ্ধতি, যেটাকে বাংলায় দেশীয়করণ বলা হয় বা স্বাভাবিকীকরণও বলা হয়। অর্থাৎ এই দেশে অনেক দিন ধরে, বেশ কয়েক বছর ধরে তারা বসবাস করছে, সেইটা হচ্ছে কত বছর? সেটা হচ্ছে 6 বছর। 6 বছর ধরে বসবাস করছে, তারাও কিন্তু নাগরিকত্বের জন্য এই ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে তাকে 2টো শর্ত তাকে মানতে হবে। এক হচ্ছে তাকে এফিডেভিট দিতে হবে, সে যে স্টেটমেন্টগুলো দিচ্ছে সেই স্টেটমেন্টগুলো হচ্ছে সঠিক। আর 2 হচ্ছে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে সে এই ভারতের যে সংবিধান, সেই সংবিধানের 8ম তফসিলে যে 22টা ভাষা আছে তার যে কোনো একটা ভাষা তিনি জানেন।
জানা মানে এই ক্ষেত্রে শুধুমাত্র বলতে পারে তা নয়, তিনি পড়তেও পারেন, বলতেও পারেন। ঠিক আছে, এরকম হতে হবে তাকে। এবার দেখুন, এই যে 5টা পদ্ধতিতে নাগরিকত্ব অর্জনের কথা বললাম, তা এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এতে হচ্ছে এই রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে এর মাধ্যমে এই নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে আমরা তো আইনটা আগে জানলাম, যে আইনে এই যে 4টে শর্ত ছিল, যে এই 3টে দেশের যে কোনো একটা দেশের লোক হতে হবে, তারা যে ওই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এই 6টা ধর্মের যে কোনো একটা ধর্মের লোক সেটা হতে হবে, সে যে ধর্মীয় অত্যাচারের কারণে ওখান থেকে এসেছে তার প্রমাণ লাগবে, সে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন সেই প্রমাণটা লাগবে। এবার দেখুন এই যে রুলস, সেই রুলসে কি বলছে। এবার দেখুন সেই রুলসে যা কিছু এই নাগরিকত্ব আইনে ছিল তার সমস্ত কিছু কিন্তু এই রুলসে বলেছে, অথচ একদল মানুষ তারা বলছে কোনো কিছু লাগবে না, কোনো কাগজপত্র জমা দিতে হবে না। দেখুন আইনে কি আছে সেটাই শেষ কথা, মুখে কে কি বলল সেটা শেষ কথা নয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনিও তো বলেছিলেন, স্বাধীনতার প্রথম ভাষণ তিনি যখন দিচ্ছিলেন তখন তিনিও বলেছিলেন যে আজকে আমরা এরকম স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি এত বছর পর, কিন্তু আমাদের দেশের একটা অংশের মানুষ তারা ভারাক্রান্ত হৃদয়ে আজকে তারা রয়েছে, কিন্তু তারাও আমাদের একজন, আমরা তাদের সঙ্গে সমব্যথী। তারা যেদিন আমাদের এই ভারতে যেদিন তারা প্রবেশ করবে তাদের জন্য আমরা সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা করব, আমরা সাদরে অপেক্ষা করছি তাদের জন্য, দুহাত বাড়িয়ে অপেক্ষা করছি। তিনি তো প্রথম প্রধানমন্ত্রী, তিনি তো এরকম কথা দিয়েছিলেন, কিন্তু আইনে সেটা হয়েছে কি? গান্ধীজি বলেছিলেন দেশভাগের ফলে যারা ভারতের বাইরে চলে গেছেন তারাও আমাদের শরীরের রক্ত মাংসের সমান, তারা আমাদেরই একজন, তারা এখানে এলে পরে তাদের কাজের ব্যবস্থা এবং তাদের থাকার ব্যবস্থা সবার আগে আমরা করব। জাতির পিতা বলে তো সবাই তাকে চেনেন, রেখেছেন কি সে কথা? রাখেননি। বর্তমান শাসক দলের এক নেতা তিনি বলছেন বিশ্বের যে কোনো দেশ থেকে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এই ভারতে আসে তাহলে আমরা তাদের নাগরিকত্ব দেব। মুখে যে যাই বলুন না কেন, আইনে কি আছে সেটাই হচ্ছে শেষ কথা। তাই এই যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের যে রুলস গতকাল বেরিয়েছে তাতে কি লেখা আছে এখন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দেখুন এই যে রুলস, নাগরিকত্ব আইনের যে 6B ধারায় এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, তারা বলছে দেশভাগের বলে যে মানুষ তাদেরকে, অমুসলিম মানুষ তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই হচ্ছে এই আইন। এবং সেই আইনের যে রুলস, সেই রুলস কি বলছে? সেই রুলস আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 7 ধরনের মানুষ এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়ার যোগ্য বা আবেদন করতে পারে, তাদের সম্পর্কে এখানটায় পরপর সেরকম 7টা ফরম্যাট করে দিয়েছে তারা। এবং কিভাবে তারা সেই আবেদন করবে, তারা যে আবেদন করবে সেখানটায় দেখুন এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমি প্রথমেই বলেছি দেশভাগের যে বলি যে মানুষগুলো তাদের প্রথমেই হচ্ছে তারা যে এখানে 6 বছর কন্টিনিউ বসবাস করছেন সেটা তাদের দেখাতে হবে। দ্বিতীয় নম্বর, এই আবেদনের আগে তাকে একটা শপথনামা সেখানটায় তাকে কিন্তু সিগনেচার করতে হবে। এবার দেখুন এই যে নাগরিকত্ব আইনের 7 ধরনের মানুষ যে আবেদন করতে পারবে, সেখানটায় লাস্ট যে ইয়েটা রয়েছে এই যে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে, সেখানটায় বলেছে যে এফিডেভিট করতে হবে, যে অর্থাৎ হলফনামা দিতে হবে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে বা নোটারি পাবলিক থেকে, যে সে যে সকল কাগজপত্র বা যে ডকুমেন্টস সে জমা দিচ্ছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো হচ্ছে সঠিক।
এর মধ্যে কোনো ডুপ্লিকেসি নেই, সেটা তাকে দিতে হবে। এবং সে যে একটা ভারতীয় ভাষা জানে সেটাও তাকে জানাতে হবে, যে সে কোন ভাষাটা জানে সেটাও তাকে জানাতে হবে। এবার দেখুন, এইটা আলোচনার আগে আরও একটা বিষয় আপনাদের উল্লেখ করি, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব বা ন্যাশনালাইজেশন পদ্ধতিতে যে নাগরিকত্ব পাওয়া যায়, সেই নাগরিকত্ব এইভাবে নাগরিকত্ব পেলে বাই বার্থ যে নাগরিকত্ব যারা পায়, অর্থাৎ জন্মসূত্রে যারা নাগরিকত্ব পায়, তার সঙ্গে তফাৎটা কোথায়? আজকে দেখুন তফাৎটা কোন কোন জায়গায়, সেইটা আপনাদের একটু না বললেই নয়। সেটা হচ্ছে, দেখুন যে এই যে রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেয়েছেন এমন কেউ যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে সেটা তো তার নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায়। এটা অবশ্য যে কোনো ইয়ের ক্ষেত্রেই হয়, মানে যে কোনো ভারতীয় নাগরিকের ক্ষেত্রেই হয়। তবে কিভাবে অন্য দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন সে সম্পর্কে নির্দিষ্ট কর্তৃপক্ষ তার কাছে কিন্তু জবাবদিহি চাইতে পারে। এবং এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেলে সেই নাগরিকত্ব থেকে মানুষকে, অর্থাৎ নাগরিককে বঞ্চিতও করতে পারে। সেটা কিভাবে? নাম্বার ওয়ান, যদি জালিয়াতি করে বা মিথ্যে তথ্য দিয়ে কেউ নাগরিকত্ব অর্জন করে, অর্থাৎ এই যে আবেদন করবে যারা, যে রুলস বেরোলো দেশভাগের বলি, কোনো মানুষ যদি আবেদন করে এবং সেখানে বিন্দুমাত্র কোথাও যদি কোনো ভুল তথ্য পরিবেশন করে বা কোনো জালিয়াতি করে কোনো তথ্য সেখানটায় তারা জমা দেয়, তাহলে তার নাগরিকত্ব বাতিল হবে। এরা ভারতীয় সংবিধানকে অবমাননা করে বা এরকম কোনো কাজ বা এরকম কোনো কথা বলে, তাহলেও তার নাগরিকত্ব বাতিল হতে পারে। জন্মসূত্রে নাগরিক হলে পরে কিন্তু এটা বাতিল হয় না। তার অন্য কোনো শাস্তি হতে পারে, তার কারাবাস হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেলে যে কোনো মুহূর্তে যদি সে এই ধরনের অসতর্কতাবশত যদি এরকম কোনো কাজ করে বা এরকম কোনো কথা বলে, ভারতের যে সংবিধান তার উপরে আঘাত আসে, তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে। তবে ভারতের সঙ্গে যুদ্ধকারী দেশের সঙ্গে কেউ যদি ব্যবসা বা অন্য কোনোভাবে সংযোগ রাখে, সেক্ষেত্রেও তাদের এই নাগরিকত্ব বাতিল হতে পারে, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব পেলে সেটা কিন্তু বাতিল হয় না। 4 নম্বর, নাগরিকত্ব অর্জনের 5 বছরের মধ্যে যদি এমন কোনো কাজ করে বা এমন কোনো অপরাধ করে যাতে 2 বছরের কারাবাস হতে পারে, সেক্ষেত্রেও তার নাগরিকত্ব বাতিল হতে পারে। তাহলে দেখুন, এই যে রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেলে এই সীমাবদ্ধতাগুলো রয়েছে। আর যদি কেউ এই জালিয়াতি করে বা মিথ্যে তথ্য পরিবেশন করে, সেক্ষেত্রে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্টিফিকেট অফ সিটিজেনশিপ ইন কেস অফ ডাউট বলে একটা তাকে চিঠি ধরিয়ে দিতে পারে যে তোমার নাগরিকত্ব সন্দেহাতীত নয়, এটা কিন্তু ধরিয়ে দিতে পারে। তাহলে দেখুন, এই যে সীমাবদ্ধতা রয়েছে এই ন্যাচারালাইজেশন এবং রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব পেলে। এবার এই যে রুলস গতকাল, অর্থাৎ নাগরিকত্ব আইনের যে রুলস গতকাল প্রকাশিত হলো, তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে, প্রথমে আমি বললাম যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে যে 7 ধরনের মানুষ আবেদন করার যোগ্য, তাদের প্রত্যেকের জন্য একটা করে ফরম্যাট সেখানটায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই ফরম্যাটে কি কি লেখা আছে, আমি একটা ফরম্যাট যদি আপনাদের সামনে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। তার আগে বলে রাখা ভালো যে এই নাগরিকত্ব পেতে গেলে পরে প্রত্যেক আবেদনকারীকে একটা হলফনামা দিতে হবে, অর্থাৎ এফিডেভিট দিতে হবে যে তার নাগরিকত্বের আবেদন মঞ্জুর হলে সে
পূর্বতন দেশের নাগরিকত্ব পরিত্যাগ করবে এবং ভবিষ্যতে সে কোনো রকম নাগরিকত্বের দাবি করতে পারবে না, সেই দেশের নাগরিকত্ব। তার মানে কি দাঁড়ালো, যে এখানটায় তাকে লিখিত দিতে হচ্ছে সে এখনো যে সেই দেশের নাগরিক সে ছিল, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান, সেই দেশের সে নাগরিক হিসেবে সেই আবেদন করছে। আবেদন করার যদি মঞ্জুর হয় তার আবেদন, তবে সে সেই দেশের নাগরিকত্ব পরিত্যাগ করবে, পরিত্যাগ করলো সে, এবং ভবিষ্যতে সে সেই দেশের নাগরিকত্বের জন্য আর কোনো দাবি করতে পারবে না। এটা তো গেল একটা। এবার দেখুন কি কি কাগজপত্র লাগবে বলছে। বলছে যে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্টস স্পেসিফাইড ইন শিডিউল এ। তা শিডিউল এতে কি কি আছে, শিডিউল এ সেটা আপনাদের একটু শোনাই। যে 3 রকম কাগজ লাগবে বলেছে। যে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্টস স্পেসিফাইড ইন শিডিউল এ। 2 নম্বর বলছে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্টস স্পেসিফাইড ইন শিডিউল বি। আর আরেকটা হচ্ছে অ্যান এফিডেভিট ইন ফরম্যাট স্পেসিফাইড ইন শিডিউল সি। এবার এই শিডিউল এতে কি কি কাগজ আছে, যার যে কোনো একটা কাগজ দরকার। দেখুন তো আপনাদের কারো কাছে আছে কিনা। শিডিউল এতে লেখা আছে কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান, বাংলাদেশ অর পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে যে পাসপোর্ট নিয়ে এসেছেন তার কপি আছে তো। নাম্বার 2, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অর ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার, এফআরও। ভারত সরকারের একটা অফিস আছে দিল্লিতে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, এবং আমাদের কলকাতাতে আছে রিজিওনাল ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। যদি কেউ পাসপোর্ট নিয়ে এসে থাকে অর্থাৎ ভিসা নিয়ে, সেক্ষেত্রে লং টার্ম ভিসার জন্য অনেকে ওই দিল্লির এফআরও অফিস অর্থাৎ ফরেনার্স রিজিওনাল অফিসে গিয়ে তার নাম নথিভুক্ত করেছে। অথবা কলকাতা বা এরকম বিভিন্ন রাজ্যের যে রিজিওনাল ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস আছে সেখানটা যারা নাম নথিভুক্ত করেছে, এরকম লোক আছে কতজন। ওই 2016 সালে যখন ওই জেপিসি জানতে চেয়েছিল তৎকালীন যে আইবির কাছে, তারা জানিয়েছিল যে তদন্তকারী সংস্থার কাছে তারা জানিয়েছিল 31,313 জন এরকম মানুষ আছে যারা এরকম লং টার্ম ভিসা বা এই ধরনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা এই রেজিস্ট্রেশন করেছে এখানটা থাকার জন্য। তাই এটা কারো কাছে আছে। পাকিস্তানের আছে 30,000 জন, আর বাকি ওই 1300 কতজন সেটা ছিল এই পূর্ব বাংলা থেকে আসা লোক। নাম্বার 3, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ ওই 3টে দেশের জারি করা কোনো বার্থ সার্টিফিকেট, অথবা কোনো স্কুল সার্টিফিকেট কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, ওই 3টে দেশের যে কোনো একটা, অথবা আইডেন্টিটি ডকুমেন্ট অফ এনি কাইন্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান, বাংলাদেশ অর পাকিস্তান, অথবা সেই দেশের কোনো আইডেন্টিটি কার্ড। 6 নম্বর, এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি, ওই 3টে দেশের, আফগানিস্তান, বাংলাদেশ অর পাকিস্তান। 7 নম্বর বলছে ল্যান্ড অর টেন্যান্সি রেকর্ড, অর্থাৎ জমির পর্চা বা রেকর্ড, ওই 3টে দেশের কারো কাছে যদি ওই জমির পর্চা থেকে থাকে। অথবা এনি ডকুমেন্টস দ্যাট শোড দ্যাট আইদার অফ দ্য প্যারেন্টস অর গ্র্যান্ডপ্যারেন্টস অর গ্রেট গ্র্যান্ডপ্যারেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। দেখুন বলছে যে যে কোনো ব্যক্তি যদি তার বাবা বা তার বাবা বা তার বাবা তার যদি কোনো সেখানকার সিটিজেনশিপ থেকে থাকে তাহলে সেটাও আপনি দেখাতে পারেন। আর বলছে 9 নম্বরে এনি আদার ডকুমেন্টস ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি অর এ গভর্নমেন্ট এজেন্সি ইন আফগানিস্তান বা অর বাংলাদেশ অর পাকিস্তান। তাহলে যে কটা না আমি বললাম সার্টিফিকেটের কথা আছে কারো কাছে, কার কাছে আছে? কিন্তু এটা তো দেখাতেই হবে। তাহলে যারা বলছে যে কোনো কাগজপত্র লাগবে না, রুলসে তো তা বলেনি। রুলস তো আইনের বাইরে গিয়ে কিছু হবে না, মুখের কথায় কি চলবে? আর শিডিউল বিতে যেগুলো আছে, হ্যাঁ সেগুলো এখানে যারা আছেন তাদের সকলেরই প্রায় আছে। তবে হ্যাঁ 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছেন তাদের কাছে হয়তো সেটা নেই। সেটা যেমন
এইখানটা বলেছে কপি অফ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাম্প অন অ্যারাইভাল ইন ইন্ডিয়া, ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম যেটা নেই, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই ফরেনার্স, এটা ছেড়ে দিলাম। কিন্তু পরের দিকে রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, বিভিন্ন ইয়েগুলো রয়েছে, ঠিক আছে। তার যে কোনো একটা বা জমির দলিল থেকে শুরু করে জমির রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে। এই যে এখানটা 17টা স্কুল লিভিং সার্টিফিকেট, 20টা ডকুমেন্টস আছে, ম্যারেজ সার্টিফিকেট, এরকম যে কোনো একটা দিলেই হবে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে সে এসেছে, ঠিক আছে। যে কোনো ডকুমেন্টস, 20টা ডকুমেন্টস আছে, এই 20টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলেই হবে, সেটা সবার কাছেই আছে কম বেশি, শুধুমাত্র 2014 সালের পরে যারা এসছেন তাদের কাছে হয়তো নেই। আর 3 নম্বর শিডিউল সিতে যেটা বলছে, সেখানটায় বলছে যে একটা এফিডেভিট দিতে হবে, ঠিক আছে। সেই এফিডেভিট দিতে হবে সেখানটায়। তা এই যে দেখুন, এবার আমি আসি, এই যে রুলস, সেই রুলসে প্রথম যেটা আমি বললাম, ওই যে 6(b)(র প্রথম যে ইয়েটা, যে কারা এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব পাবে পদ্ধতিতে এবং তাদের ফরম্যাটটা কেমন কি হবে। প্রথমেই দেখুন সেখানটায় লেখা আছে যে তার একটা ছবি প্রথমেই, তারপর তাকে লিখতে হবে যে সে ওই 3টে দেশের কোন দেশে, কোন গ্রামে, কোন থানায়, কোন পোস্ট অফিসে, কোন জেলায় বসবাস করত, অর্থাৎ কোন ঠিকানায় বসবাস করত। তার বাবা ওই দেশের কোন ঠিকানায় বসবাস করত, তার মা ওই দেশের কোন ঠিকানায় বসবাস করত, বা যদি তিনি বিয়ে করে থাকেন, স্ত্রী হলে তার স্বামী আর পুরুষ হলে তার স্ত্রী ওই দেশের কোন ঠিকানায় বসবাস করত, সেটা তাকে জানাতে হবে। তারপর বলছে যে 5 নম্বর ইয়েতে ডিটেলস অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে তার যে রেসিডেন্স, অর্থাৎ তার যে বাসস্থান, সেই সম্পর্কে ডিটেলস। প্রথম বলছে ডেট অফ এন্ট্রি ইনটু ইন্ডিয়া, মানে কবে সে ভারতে প্রবেশ করেছে। তাহলে এখানটায় তাকে লিখতে হবে যে সে কবে ভারতে প্রবেশ করেছে পাসপোর্ট ছাড়া। নাম্বার 2 দেখুন এখানটা বলছে যে ওই যে আমি বারবার একটা কথা বলছি যে আবেদন করার আগে যে 12 মাস সে কন্টিনিউ এখানটা বসবাস করছিল, বসবাস করেছে কি না, ইয়েস এবং নো, তার মধ্যে কোনটা, নিশ্চয়ই ইয়েসই দেবে, কারণ নো হলে পর তো তার প্রশ্নই আসে না, আবেদনই করতে পারবে না। এবং ওই যে বিগত 8 বছরের মধ্যে প্রথমে এই যে লাস্ট 1 বছর ছাড়া বাকি যে 7 বছর, তার মধ্যে সে যে আরও 5 বছর ছিল, সেটা তার প্রমাণ তাকে দিতে হবে। এবং তারপরে আরও একটা কলাম তারা করেছে, সেখানটায় বলে দিয়েছে যে সে বিগত 9 বছরের মধ্যে কোথায় মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত কোথায় ছিল সেটা তাকে জানাতে হবে, কোন ঠিকানায় ছিল সেটা তাকে জানাতে হবে। তার সেক্স, তার অকুপেশন, সে সার্ভিস করে কিনা সেটাও তাকে জানাতে হবে। সে ওই দেশের কোন ধর্মাবলম্বী সেটাও তাকে জানাতে হবে। তার যদি পাসপোর্ট থাকে, সেটা লিখেছে ইফ অ্যাভেলেবল, যদি তার থাকে তাহলে তার পাসপোর্ট নাম্বার, কোন দেশ, সেটা তাকে জানাতে হবে। এবং যদি ভিসার নিয়ে আসে তাহলে সেই ভিসার মেয়াদ কত তারিখ অবধি ছিল, হ্যাঁ, সেটাও তাকে জানাতে হবে। এবং ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার হু আর স্টেইং ইন ইন্ডিয়া উইথ দ্য অ্যাপ্লিকেন্ট, তার ফ্যামিলি মেম্বাররা তার সঙ্গে কোথায় কোন ইয়েতে ছিল সেটাও তাকে জানাতে হবে। তাহলে দেখুন, এমনকি তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, ক্রিমিনাল প্রসিডিংস চলছে কিনা, সেটাও জানাতে হবে। এবার এটা গেল হচ্ছে পার্ট 1-এ। তাহলে পার্ট 1-এ সে ওই যে দেশ থেকে এসছে, বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান, সেই দেশের কোথায় কোথায় ছিল, তার মা বাবা, তার স্ত্রী বা স্বামী কোথায় ছিল সেটা তাকে জানাতে হচ্ছে। এবং ভারতে এসে সে কত তারিখ থেকে, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত সে কোথায় কোথায় ছিল, তার পরিবারের সঙ্গেও কোথায় কোথায় ছিল, সেটাও তাকে জানাতে হচ্ছে। এটা গেল পার্ট 1। পার্ট 2-তে সেখানটায় বলছে যে ওখানটা তাকে কতগুলো ঘোষণা করতে হবে, সেই ডিক্লারেশন দিতে হবে। প্রথম হচ্ছে সেখানটা লেখা আছে আই হ্যাভ অর হ্যাভ নট প্রিভিয়াসলি রিনাউন্সড
রিনাউন্সড হচ্ছে পরিত্যাগ করা, অর বিন ডিপ্রাইভড অফ দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। সে ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করেছিল কিনা বা তাকে ভারতের নাগরিকত্ব থেকে মানে এইভাবে তাকে বঞ্চিত করা হয়েছিল কিনা সেই বিষয়ে তাকে লিখিত দিতে হবে। 2 নম্বর হচ্ছে সে এর আগে রেজিস্ট্রেশন পদ্ধতিতে আবেদন করেছিল কিনা এবং সেটা রিজেক্ট হয়েছিল কিনা সেটা তাকে জানাতে হবে। 3 নম্বর সেখানটা বলছে যে আমি এখানটায় পার্মানেন্টলি বসবাস করতে চাই, অর্থাৎ এই ভারতে পার্মানেন্টলি বসবাস করতে চাই, ঠিক আছে, সেইটা যদি আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় তা সেই মর্মে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে। আর সর্বোপরি এই পার্ট 2-তে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওথ অফ অ্যালিজিয়েন্স, অর্থাৎ আনুগত্যের একটা স্বীকারোক্তি যে আমি এই ভারতের যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান আছে এবং ভারতের যে সকল আইন কানুন আছে সেই আইন কানুনের উপর আমার মানে বিশ্বাস এবং থাকবে, আমি এবং সেই আইন অনুযায়ী আমি চলতে বাধ্য থাকব, এই মর্মে তার কাছ থেকে একটা আবেদন মানে তার কাছ থেকে একটা ডিক্লারেশন নেওয়া হবে, শপথ বাক্য তার কাছ থেকে নেওয়া হবে। এবার কথা হচ্ছে এত কিছুর পরে কি কি ডকুমেন্টস তাকে দিতে হবে। প্রথম কথা আমি যেটা বললাম প্রথমে যে 3টে ডকুমেন্টসের কথা বলেছি, এক হচ্ছে বাংলাদেশের বা পাকিস্তানের বা আফগানিস্তানের যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি। 2 নম্বর ইন্ডিয়ান যেটা সেটা সবার কাছেই কম বেশি আছে। 3 নম্বর হচ্ছে ওই যেটা ডিক্লারেশন দিতে হবে সেটাও দিতে পারবেন। পাসপোর্ট আছে কিনা এটা বলেছে ইফ অ্যাভেলেবল, মানে না হলেও চলবে পাসপোর্টের ইয়েটা, হ্যাঁ। কিন্তু আর একটা যেটা আইনে বলা আছে কিন্তু রুলসে সেটা উল্লেখ করেনি। আইনে বলা আছে যেটা যে দেশভাগের ফলে যারা ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে যে সকল অমুসলিম অর্থাৎ এই 6টা ধর্মের লোক তারা এই ভারতে এসেছে সেই প্রুফটাও কিন্তু তাকে দিতে হবে। এবার দেখুন এই আবেদন কার কাছে তারা করবে। এই আবেদন করবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তৈরি করে দিয়েছে, তাদের কাছে হচ্ছে সেই আবেদনটা করতে হবে, এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যেটা আছে। এবার এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই যে আবেদন করলো আবেদনের সঙ্গে সমস্ত এবং অনলাইনে হচ্ছে এই আবেদনটা করবে, আবেদন করার সঙ্গে সঙ্গে তাকে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, সেটাও ইলেকট্রনিক্যালি সেটা তৈরি হবে। এখন যেমন এসসি সার্টিফিকেট করার ক্ষেত্রে যেমন অনলাইনে আবেদন করতে হয় সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট তাকে দিয়ে দেওয়া, তেমনি এরকম আবেদন করলে পরে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে সেটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এম্পাওয়ার্ড কমিটি যেটা আছে তাদের কাছে যাবে হচ্ছে এই আবেদনটা, কিন্তু ভায়া ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মাধ্যমে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আগে তার সমস্ত পেপারসগুলো দেখে নেবে, দেখে তাকে ডাকবে, পার্সোনালি তাকে যেতে হবে, যাওয়ার পরে তাকে দিয়ে তার একটা শপথ অর্থাৎ যে ভারতীয় সংবিধানের প্রতি তার যে আনুগত্য রয়েছে এবং ভারতের যে আইন কানুন তার প্রতি আনুগত্য রয়েছে ওইটা শপথ ইয়েটা নেওয়ার পরে ওই শপথের ইয়েটা নেওয়ার পরে কাগজটা নেওয়ার পরে ওরা যে এম্পাওয়ার্ড কমিটি আছে সেই এম্পাওয়ার্ড কমিটির কাছে পাঠাবে। এম্পাওয়ার্ড কমিটি যদি মনে করে যে সমস্ত এই যে আইনের যে শর্তগুলো রয়েছে বা রুলসের যে শর্তগুলো রয়েছে বা অর্ডার বা নোটিফিকেশনের যে শর্তগুলো রয়েছে নাগরিকত্ব আইন সম্পর্কিত, যেটা বলেছিলাম আগেই যে ছাড়টা পেয়েছে হচ্ছে 2015 সালের 27 সেপ্টেম্বরের যে দুটো নোটিফিকেশান জিএসআর 685E এবং জিএসআর 686E, তাই এরকম ভারতের নাগরিকত্ব আইন এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নোটিফিকেশান এইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তার সমস্ত প্রমাণপত্র দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন করলে পরে ওরা যদি মনে করে যে এটা সঠিক তবেই হচ্ছে তাকে রেজিস্ট্রেশন অথবা ন্যাশনালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব দেবে। তবে তারা যদি মনে করে যে এটা সঠিক নয় তাহলে সেটা বাতিল হবে। এই বাতিল হলে পরে কখনো কি কারণে বাতিল সেটা জানাতে তারা বাধ্য নয়। দ্বিতীয়ত এরা বাতিল করলে পরে ভারতের কোনো কোর্টে এদের বিরুদ্ধে কোনো কেস হবে না।
তাহলে রেজিস্ট্রেশন পদ্ধতিতে এই যে পদ্ধতিতে নাগরিকত্বের দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে সবাই, এদের কোনো আবেদন যদি বাতিল হয় তাহলে কি কারণে বাতিল হলো সেটা যেমন জানাবে না, তেমনি বাতিল হওয়ার জন্য কোনো কোর্টেও তারা কিন্তু যেতে পারবে না। এবার কথা হচ্ছে যে এই যে আইন আর তাতে এই যে শর্ত, দেশভাগের বলি মানুষ তারা নাগরিকত্ব পাবে কি না। কেউ কেউ বলছেন যে ওদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, এরা ভারতের নাগরিক। হ্যাঁ, সঠিকভাবে যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো করা হয় তাহলে অবশ্যই সে ভারতের নাগরিক। কারণ এই সব কার্ড করতে গেলে আগে তাকে ভারতের নাগরিক হতে হয়। এবার কথা হচ্ছে ভারতের নাগরিক কিভাবে হওয়া যায়। ভারতের সিটিজেনশিপ অ্যাক্টে যেটা বলা আছে সেই অনুযায়ী, সেই শর্ত পূরণ করে যারা নাগরিকত্ব পেয়েছে সেরকম মানুষ যদি ওই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো করে তাহলে তাদের কোনো সমস্যা নেই। সুতরাং যারা বলছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো থাকলেই তারা ভারতের নাগরিক, কথা হচ্ছে তাদের কার্ডটা যদি সঠিকভাবে, সে যদি ভারতের নাগরিক হিসেবে ওই কার্ডগুলো পেয়ে থাকে তবেই সেটা সঠিক। কিন্তু তার নাগরিকত্ব যদি ঠিক না থাকে তাহলে সেই কার্ডগুলো সঠিক নয়। কেননা দেশভাগের বলি বহু মানুষ তাদেরকে এখনো ভারতের বিভিন্ন রেল স্টেশনে জিআরপি প্রতিনিয়ত ধরছে। তাদের কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই আছে। এবং দেশভাগের বলি বহু ছেলেমেয়েরা যারা চাকুরির জন্য পড়াশোনা করে তারা বিভিন্ন চাকরি পরীক্ষা পাশ করছে, তাদের পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের সব কিছু থাকা সত্ত্বেও আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? তার কারণ নাগরিকত্ব পেতে গেলে যে সঠিক শর্তগুলো পূরণ করতে হয় সেই পূরণ করার মতো কাগজপত্র তাদের কাছে নেই। সেই কারণেই হচ্ছে তাদের এটা আটকাচ্ছে। সুতরাং এই যে একটা বিশাল সমস্যা, সেই সমস্যাটার সমাধানটা হচ্ছে একান্ত আবশ্যক। এবার দেখুন, এই যে রেজিস্ট্রেশন পদ্ধতি বা এই যে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে যে নাগরিকত্ব পাচ্ছে, মানে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তা এতে দেশভাগের বলি মানুষেরা এরা কি নাগরিকত্ব পাবে? আমি যে ডকুমেন্টসের কথা উল্লেখ করলাম, যদি কারো কাছে এই ডকুমেন্টসগুলো থেকে থাকে, ইন্ডিয়ানগুলো তারা দিতে পারবে, তারা ওই শপথ বাক্যতাটা তারা পাস করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দেশের সে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এবং সে যে ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে সেই প্রুফগুলো যদি কেউ দিতে পারে তাহলে সে অবশ্যই নাগরিকত্ব পাবে। সেটা যদি দিতে না পারে তাহলে তারা নাগরিকত্ব পাবে না। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যে নাগরিকত্বের জন্য যারা আবেদন করবে, কারা আবেদন করবে? কারণ যে ফরম্যাট দেওয়া রয়েছে, যে আবেদন করবে সে তো নিজেই স্বীকার করছে যে আমি ওই দেশের অমুক জায়গায় বসবাস করতাম এবং আমি ওই দেশেরই নাগরিক। কেননা তার অ্যাপ্লিকেশনটা হলে পরেই তখনই তো হচ্ছে তাকে একটা দিতে হবে যে আমি আমার যে পূর্বতন দেশের নাগরিক আমি ছিলাম সেই নাগরিকত্ব আমি পরিত্যাগ করছি। তার মানে অ্যাপ্লিকেশন যে করবে সে হচ্ছে সেই বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানের নাগরিক, এবং তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে যে সে কত সালের কত তারিখে সে এই দেশে এসেছে। এবং আজকে হয়তো ইচ্ছে অনুযায়ী যদি, অর্থাৎ নিজের মন মতো কেউ হয়তো কোনো একটা তারিখ বসিয়ে দিল, সেটা যদি ওই তদন্ত কমিটি যেটা আছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং এম্পাওয়ার্ড কমিটি, সেই ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে যদি তার প্রমাণ সে দিতে না পারে, সঠিক কারণ যদি সে দিতে না পারে, তাহলে তার নাগরিকত্বের আবেদন বাতিল হয়ে যাবে। কারণ ওই বাতিলের জন্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেটা বাতিল করবে না, তার বাতিলের জন্য তারা পাঠিয়ে দেবে সেটা ওই এম্পাওয়ার্ড কমিটির কাছে। এবার এ প্রসঙ্গে আরও যেটা না বললে নয়, নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যে 166টা কেস সুপ্রিম কোর্টে হয়েছে এবং আজকেও শুনলাম কয়েকটা কেস বিভিন্ন সংগঠন তারা হয়েছে, এবং অসমে এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এমন আন্দোলন শুরু হয়েছে অসমের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চলেছেন।
এবার কথা হচ্ছে, অসমের বহু সংগঠন এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করে বসে আছে। ধরুন, এই নাগরিকত্বের জন্য দেশভাগের বলি যে মানুষ, তথাকথিত এই এই পশ্চিমবাংলার যে, মানে শুধু তো নমশূদ্র নয়, উদ্বাস্তু মানুষ যত আছে তাদের কেউ যদি আবেদন করে এবং ওই আইনটা বাতিল হয়ে যায়, কারণ সংবিধান বিরোধী আইন, সেটা ইতিমধ্যেই আপনাদের বলেছি, দুইজন সংবিধান বিশেষজ্ঞ সেটা কিন্তু বলেছেন। তাহলে এই আইনটা যদি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায়, তাহলে যারা আবেদন করলেন তাদের নাম কিন্তু থেকে গেল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তারা অনুপ্রবেশকারী, সেই প্রমাণ তারা নিজেরা তারা কিন্তু দিয়ে দিলেন। তখন যদি কেউ সুপ্রিম কোর্টে কেস করেন যে এই যে যারা এই দেশের নাগরিক নয়, সেই এই চাকরি বাকরি করছে কি কারণে, এদের চাকরি বাকরি কেন থাকবে? সরকার আইনের ক্ষেত্রে লিখেছিল ঠিকই যে এদের কোনো যেসব সুযোগ সুবিধা ভোগ করছে সমস্ত কিছু থাকবে, কিন্তু সেই আইনটা যদি বাতিল হয়ে যায়, সেই আইনটা বাতিল হয়ে গেল, অর্থাৎ সিএএ 2019 যদি বাতিল হয়ে যায়, তাহলে এই যে যারা আবেদন করলো এরা যদি কোনো সরকারি চাকরি বাকরি বা যে সকল সুযোগ সুবিধা ভোগ করছে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তখন কেড়ে নেওয়া হবে। সুতরাং এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে 10 বার ভাবা উচিত। আমরা কয়েক বছর আগে থেকে এই সম্পর্কে আমরা বলছিলাম যে আবেদন করে নাগরিকত্ব নয়, কারণ দেশ ভাগ করেছে কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু নেতা দেশ ভাগ করেছে হঠাৎ করে। বিশেষ করে পূর্ব বাংলার যে মানুষগুলো ছিল তপশিলি সমাজের মানুষ, তার অধিকাংশই ছিল কৃষিজীবী এবং জলজীবী, অর্থাৎ কৃষিকাজ ছিল প্রধান, এবং জলজীবী কথাটা এই কারণেই বললাম, হয় তারা মাছ ধরত, কিংবা ওই টাবুরে নৌকো বা ছোট নৌকো নিয়ে তারা বিভিন্ন কাজ করত, কিংবা ছোট ছোট ব্যবসা করতো ওই নৌকা যোগাযোগের মাধ্যমে। সেই সকল মানুষের কাছে না ছিল এখানটায় আসার কোনো পয়সা, তারা এখানে এসে কোথায় থাকবে তাদের ঠিকানা কোনো নিশ্চয়তা ছিল না। যারা কষ্ট করে এসেছিল, এখনও আপনারা অনেকেই জানেন, কাউকে মালকানগিরি, কাউকে দণ্ডকারণ্য, কাউকে নৈনিতাল, কাউকে আন্দামান, এরকম কাউকে বস্তার, এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে। কতজন তারা কুমিরের পেটে, কতজন তারা বাঘের পেটে গেছে। আজকে দেশভাগের বলি এই মানুষের পর, তারা তো ভারতেরই নাগরিক, তাদের পূর্বপুরুষ এই ভারতেরই নাগরিক ছিল, তাদের জন্মগত অধিকার, তারা ভারতের নাগরিক। কিছু রাষ্ট্রনেতা তাদের কলমের খোঁচায় তাদের নাগরিকত্বের গায়ে একটা কলঙ্ক লেপন করে দিয়েছে। সেই কলঙ্ক কি করে তোলা যায়, এবং এরা এই ভারতের নাগরিককে নতুন করে আবার নাগরিকত্ব জন্য তাদের আবেদন করতে হবে কেন? আমাদের কথা ছিল সেইটা। দ্বিতীয় কথা ছিল যে আবেদন করে এদের নাগরিকত্ব কেন পেতে হবে। আমরা সে কারণে ভারত সরকারের কাছে, ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং 250-র বেশি সাংসদের কাছে আমরা এই নাগরিকত্ব আইনের খসড়াটা কেমন হলে পরে, এই যে যারা বলতে চাইছে যে দেশভাগের বলি মানুষগুলোকে আমরা নাগরিকত্ব দেব, সেটা কেমন হলে পরে এই সমস্যার সমাধান হয়ে যেত, এবং এই যে আবেদন করার এই যে হ্যাপা, সেই হ্যাপা থেকে মুক্তি পাওয়া যেত এবং মানুষের কষ্ট চিরতরে লাঘব হতো। তার জন্য আমরা কিন্তু একটা নাগরিকত্ব আইনের খসড়া পাঠিয়েছিলাম, যে খসড়াটা লিখেছিল আমার ভ্রাতৃপ্রতিম কিশোর কুমার বিশ্বাস, এবং আমরা এই নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেমিনার করে সাধারণ মানুষকে সজাগ করার চেষ্টা করেছিলাম। সেটা আজকে আপনাদের সামনে আরও একবার আমি পড়ে শোনাচ্ছি। নাগরিকত্ব আইনের ওই যে ইল্লিগাল মাইগ্রেন্টের যে তথ্যটা, যে ওই ইল্লিগাল মাইগ্রেন্টের তথ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি করেছে। তা আমরা বলেছিলাম যে এই যে 21B-তে যে ইল্লিগাল মাইগ্রেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ অনুপ্রবেশকারীর কথা বলা হয়েছে, আমরা সেইখানটা আমরা লিখেছিলাম যে পারসনস ডিসপ্লেসড ফ্রম বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। ডিসপ্লেস মানে উৎখাত হওয়া, যে পারসন ডিসপ্লেসড বা উদ্বাস্তু যে ইয়েগুলো রয়েছে, হ্যাঁ, পারসন ডিসপ্লেসড ফ্রম বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান
who were compelled to seek shelter in India due to setting up the dominions of India and Pakistan, or due to civil disturbance, or the fear of such disturbance in any area of Bangladesh and Pakistan, or due to religious persecution or fear of religious persecution, and entered into any place now forming part of India on or before the 31st December 2019। অর্থাৎ আমরা বলেছিলাম যে যে সকল মানুষ এই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এই যে দেশভাগ হওয়ার ফলে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বাধ্য হয়েছে আশ্রয় নিতে ভারতবর্ষে, কিসের কারণে? এই দেশভাগের কারণে অথবা সেখানে সিভিল ডিস্টারবেন্সের কারণে তারা এই ভারতে আসতে বাধ্য হয়েছে। তারা, আমরা যে সময় লিখেছিলাম, আমরা ডেটটা দিয়েছিলাম যে 2019 সালের 31শে ডিসেম্বর, কারণ ওই সময় হচ্ছে আইনটা পাস হয়েছিল। এবার সেখানটায় আমরা লিখেছিলাম যে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, অর উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস and the validity of any such documents has expired। অর্থাৎ ওই যে ইলিগাল মাইগ্রেন্টের তথ্য যেটা, সেটাও আমরা এখানটা উল্লেখ করেছিলাম, shall be exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of passport entry into India Act 1920, or from the application of previous of the Foreigners Act 1946 or any other made thereunder and deemed to be citizen of India without making an application by naturalization under section 6 from the commencement of this act। আমরা বলেছিলাম দেশভাগের বলি হয়ে যারা ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে বা কোনো সিভিল ডিস্টারবেন্সের কারণে এই ভারতে আসতে বাধ্য হয়েছে, পাসপোর্ট ছাড়া অথবা পাসপোর্ট নিয়ে এসেও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই ভারতের পাসপোর্ট আইন এবং ভারতের যে ফরেনার্স অর্থাৎ বৈদেশিক আইন, এতে ছাড় পাবে এবং তারা নাগরিক হিসেবে, ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। শুধু এই কথাটা লিখে দিলে এদের কোনো আবেদন করতে হয় না, এই হ্যাপা থাকে না, এত ডকুমেন্টস জোগাড় করতে হয় না। কেউ কেউ হয়তো বলতে পারেন যে এরকমভাবে হয় নাকি? হ্যাঁ, হয়। দেখুন, ভারতীয় নাগরিকত্ব আইনের 6 ধারায় অসমে যারা বসবাস করত তাদেরকে এইভাবেই সরাসরি নাগরিকত্ব দেওয়া হয়েছে। সেখানটা বলা হয়েছিল 1966 সালের 1 জানুয়ারির আগের দিন পর্যন্ত যারা ভারতের এই অসম রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছে তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। এবং 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25শে মার্চের আগের দিন পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছে তারা ডি ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার হিসেবে পরিগণিত হবে। তবে 10 বছর বসবাস করার পর তারাও অটোমেটিক্যালি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। অর্থাৎ যারা 1981 সালের ওই 24শে মার্চের পরে ওখানে যারা বসবাস করত, ওই 71 সালের 25শে মার্চের আগের দিন পর্যন্ত যারা এসেছিল তারা কিন্তু 1981 সালের 24শে মার্চের ওই সময় তারা কিন্তু ভারতের নাগরিক হিসেবে অটোমেটিক তারা গণ্য হয়েছে, বিবেচিত হয়। তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হয়নি। সুতরাং আমরা যে করেছিলাম, আবেদনটা করেছিলাম যে এরকম করে যদি এই নাগরিকত্ব আইনটা হয় তবে দেশভাগের বলি যে মানুষ তাদের কোনো সমস্যা হবে না। আজকে কিছুক্ষণ আগেও আমি বাইরে বেরিয়েছিলাম, শাসক দলের দেখলাম একটা মিটিং হচ্ছে, তারা বলছে সরকার কথা রেখেছে, শাসক দল কথা রেখেছে, তারা বলেছিল দেশভাগের বলি মানুষকে নাগরিকত্ব দেবে, কিন্তু কি নাগরিকত্ব দিয়েছে বা তারা কি আইনে কি করেছিল এবং রুলসে কি করেছে সেটা যদি সঠিকভাবে ফলো করে বা আপনারাও যদি ফলো করেন তাহলে দেখবেন এই নাগরিকত্ব আইনে দেশভাগের বলি বহু মানুষ তারা কিন্তু নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এবং একটা অরাজকতা সৃষ্টি হবে। শুধু যে নমশূদ্র বা মতুয়া এরাই যে ভুক্তভোগী হবে তা নয়, দেশভাগের বলি যে সকল মানুষ
সে অন্য কমিউনিটির হতে পারে, প্রত্যেকেই কিন্তু এই নাগরিকত্ব আইনের জন্য তারাও কিন্তু সমানভাবে ভুগবে। সুতরাং সবশেষে একটাই কথা বলি যে দেশভাগের বলি যে মানুষ যারা এই অবিভক্ত ভারতের অধিবাসী ছিল, যার পূর্বপুরুষ, তারা এই নাগরিকত্ব আইন অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। কারণ এই আইনটা যেটা সংবিধানের বিভিন্ন মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করে করা হয়েছে, এটা যদি বাতিল হয়ে যায় তাহলে যেমন সমস্যা, তেমনি এই নাগরিকত্ব আইনের যে সকল শর্ত পূরণ করতে হবে, সেখানটায় কোনো একটা জায়গায় যদি কেউ ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল করে যদি কেউ কিছু করে থাকে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং কমিটির কাছে গিয়ে যদি সেটা প্রমাণিত হয় যে এ ভুল তথ্য প্রদান করেছে, তাহলে তারও কিন্তু শাস্তি ভোগ করতে হবে। নাগরিকত্ব আইনের এবং তার রুলস সম্পর্কে যতটুকুন এই একদিনে, বিশেষ করে রুলসটা একদিন সময় পেয়েছি, একদিন পুরো এখনো নয়, সময় পেয়েছি, সেটা অধ্যয়ন করে যেটুকুন বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার।